বিধানসভা নির্বাচনের প্রায় দামামা পেজেই গিয়েছে বলা চলে। একেবারে বিধানসভার গেটের বাইরেই আমাদের সঙ্গে এখন রয়েছেন নওশাদ সিদ্দিকী। বিজেপি ছাড়া বিধানসভা এখন একমাত্র বিরোধী একজন বিধায়ক। তবে রাজনৈতিক মহলে গুঞ্জন এবারে বিধানসভা নির্বাচনের আগে হয়তো সেই একজন মাত্র বিরোধী বিধায়ক সেটাও থাকবে না, তিনি তৃণমূলে চলে যেতে পারেন। তার মধ্যেই দেখা গেল যে আপনি মমতা ব্যানার্জি ফুরফুরায় গেলেন, আপনি যাবেন কি না, নানা প্রশ্ন, কিন্তু আপনি গেলেন না। এটা নিয়েও প্রশ্ন, অন্য কি কোনো সমীকরণ চলছে রাজনৈতিক? দেখুন, আমি মানুষের বিশ্বাস আস্থাকে নষ্ট করতে পারবো না। আমার কাছে মন্ত্রিত্ব ক্ষমতা সবার ঊর্ধ্বে মানুষের বিশ্বাস আস্থা। ভাঙড়ের মানুষ যে আমাকে ভরসা বিশ্বাস করে আমাকে ভোটে জিতিয়েছে সেটাকে আমি নষ্ট করতে পারবো না। অবশ্যই, সুতরাং সেটা দলবদলের কোনো প্রশ্নই আসছে না। যেভাবে গরু ছাগলের মতো হাটে বাজারে যেভাবে কেনাবেচা হয় নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে, সেই খাতায় সেই দলে আমি নাম লেখাবো না। শওকত মোল্লা বলছেন যে আপনি বিজেপির বি টিম। শুভেন্দু অধিকারী বলছেন আমি তৃণমূলের বি টিম। শওকত মোল্লাও জানে, শুভেন্দুবাবুও জানে যে আমি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমার লড়াই, এবং 2026 সালে বিধানসভা নির্বাচনে বিজেপি এবং তৃণমূলকে কীভাবে হারানো যায় তার আমি প্রচেষ্টা চালাচ্ছি। আমি শওকতবাবুর উদ্দেশ্যও বলবো, শুভেন্দুবাবুর উদ্দেশ্যও বলবো, বি টিম হবে আগে, বি তো পরে আসে। এটা লেখে তৃণমূলের এ টিমকে আর বিজেপির এ টিমকে ওরা খুঁজে বার করুক, তাহলে ওপর দিকে ঢিল ছুড়লে নিচের দিকে ফিরে আসবে। আচ্ছা, নওশাদ সিদ্দিকী বারবার আলোচনায় উঠে আসছে, দেখা গেল যে বুধবারের ঘটনা বিধানসভায় একেবারে মমতা ব্যানার্জির গাড়ি কনভয় যে রাস্তা দিয়ে বেরোয় সেখানে আপনার গাড়ি ছিল, পুলিশের সঙ্গে বচসা। এই বিষয়ে আমি কালকে খুলাসা করেছি। মমতা ব্যানার্জির কনভয় যে রাস্তা দিয়ে বার হয় সেই রাস্তাতে গাড়ি ছিল, গাড়ি রাখার সাথে আমার সাথে পুলিশের কোনো কথা হয়নি। আমার সাথে পুলিশের যিনি কর্তা ছিলেন ওখানে একটা ইন্সপেক্টর ছিলেন, তাকে জিজ্ঞাসা করলাম দাদা সিএম ম্যাডাম আছে, চলে গিয়েছে, এটা জানার জন্য। কারণ ওইখানে গাড়ি যাতায়াত করে, ওইখানে পুলিশ থাকেন সিএম ম্যাডাম থাকলে। যেহেতু সিএম ম্যাডাম গতদিন হাউসে এসেছিলো, কিন্তু ওই সময় পুলিশ ছিল না। তাও আমি আগে জিজ্ঞাসা করে নিলাম, কারণ আমি যখন অন টু ওয়ান দিই আরও সাংবাদিকরা এসে ওয়েট করে, তারপরে একটার পর একটা অন টু ওয়ান দেবে। তার সিএমের নিরাপত্তার স্বার্থেই আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওখানে গাড়ি রাখা নিয়ে রাখবো কি রাখবো না এতটুকু কথা হয়নি। কিন্তু ওই পুলিশের যিনি ইন্সপেক্টর ছিলেন আমার সাথে মিসবিহেভ করেছেন, তার কথার টোন অত্যন্ত খারাপ ছিল। আমি ওকে হাসি মুখে জিজ্ঞাসা করলাম আপনি এরকমভাবে বলছেন কেন, দুবার জিজ্ঞাসা করলাম, তিনি দেখলেন একটা আবার উদ্ধত্ত দেখাচ্ছিলেন। তারপর আমাকে বলেন আপনি জানতো, যখন জানতো বলেছে ওটা আমার প্রেস্টিজে লেগেছে। নওশাদ সিদ্দিকীর প্রেস্টিজে নয়, এমএলএ হিসাবে আমি ওটাকে নিয়েছি, প্রেস্টিজে নিয়েছি। একজন এমএলএর সাথে যদি এই আচরণ করে সাধারণ মানুষের সাথে কী আচরণ করবে। তারপরে আমি বললাম ঠিক আছে আমি ওখানে গাড়ি রেখে দিচ্ছি, আমি সরাবো না। আপনাকে এটা আপনার যেটা আপনি এই কথাটা বলা উচিত হয়নি, এটা স্বীকার করতে হবে। তারপর অনেক অফিসার এসেছিলেন, এসি ডিসি স্যারেরা এসেছিলেন, ডিসি স্যারেরা বললেন এটাকে মিটিয়ে নিতে। আমি বললাম আপনারা এসেছেন, আমাকে তো খারাপ লাগছে, আপনাদের তো ব্যাপার নয় এখানে। উনি একবার বলুন যে কথাটা বলা উচিত হয়নি, কিন্তু সেইখানে অত সিনিয়র অফিসিয়ালস যারা ছিলেন তাদের সামনে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে, ওটা করে ক্ষান্ত হয়নি। উনি আমাকে জ্ঞান দিচ্ছিলেন গাড়ি কোথায় রাখতে হবে, বাইরে ভিতরে আমাকে জ্ঞান দিলে হবে। হ্যাঁ উনি দিতে পারেন, 100 বার আমি জ্ঞান নেবো ওনার কাছ থেকে, কিন্তু ওনার আচরণটা কী ছিল, তখনও ঔদ্ধত্যপূর্ণ আচরণ ছিল। তারপরে এর খবরটা হওয়ার পরে বিধানসভার ভিতর থেকে আপনার আসলেন অরূপ বিশ্বাস মহাশয় আসলেন, তিনাকে ব্যাপার জানতে চাইলেন, ব্যাপারটা বললাম, ওনাকে ডাকলো। সেখানেও গিয়েও তার আচরণটা আমার সাথে তো দূরের কথা, একটা মিনিস্টারের সাথে আচরণটা আমি ভালোভাবে নিইনি। আমি ওনাকে একটা কথাই বললাম যে আপনার কাছে তো ক্যামেরা আছে, এই যে ক্যামেরাগুলো চেস্টের কাছে লাগানো থাকে, তাহলে এই ক্যামেরাটা দেখে নিন না। আমি অরূপ বিশ্বাস স্যারকেও বললাম যে ক্যামেরাতে কী আছে দেখে নিন, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমার যদি কোনো আচরণ খারাপ থাকে তাহলে স্পিকার স্যার আছে, আমার বিরুদ্ধে রুল জারি করবে। আর ওই বিধায়ক মহাশয় যদি ওই ইন্সপেক্টরের যদি আচরণ খারাপ হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ইন দি মিন টাইম চিফ মিনিস্টার দিক দিয়ে যাচ্ছিলেন, অরূপ বিশ্বাস মহাশয়কে ডাকলেন, অরূপ বিশ্বাস মহাশয় যে কথা বলে এসে আমাকে বললেন দিদিমণি বলেছেন, অর্থাৎ রাজ্যের অভিভাবিকা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলেছেন যে এটা আমি দেখে নিচ্ছি। যখন একজন পুলিশ মন্ত্রী বলছেন এটা দেখে নিচ্ছি, তারপরে যদি আমি ওখানে রাস্তায় দাঁড়িয়ে থাকি তাহলে আমি মনে করবো এটাকে আমি সিন ক্রিয়েট করার জন্য, নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। ওটা শোনার পরে আমি গিয়েছি, ওখান থেকে আমি প্রস্থান করেছি। এবার দেখার বিষয় কী ব্যবস্থা গ্রহণ করছে। কি মনে হয় এই যে মমতা ব্যানার্জি, এটা বলে রাখি আজকেও আমি স্পিকার স্যারকে গিয়ে টোটাল ঘটনাটা আমি শুনিয়েছি। আমাকে এটা অত্যন্ত ভালো লেগেছে একটা বিষয় যে স্পিকার স্যার বললেন এই ঘটনাটা আমি আগে থেকেই জেনেছি, 2-4 জন বলেছেন ওখানে পুলিশের আচরণ কী ছিল এটাও উনি বলেছেন, বলছে আমি দেখছি বাকিটা।
কি মনে হয় এই মমতা ব্যানার্জি ফুরফুরায় গেলেন, আপনি সেখানে যাননি, গেলেন না, সেই কারণে কি একটা কোথাও গিয়ে কি এই রকম আচরণ কি মনে হয়? আমি এক্ষুনি এই ফুরফুরা শিল্পের ঘটনায় না যাওয়া, ইফতার মাহফিলে দাওয়াতি ইফতারে আমি অংশগ্রহণ না করা, আর এখানে পুলিশ আমার সাথে যে আচরণ করেছে, দুটোকে আমি এক্ষুনি করব না। তবে একটা কথা বলে রাখি, পুলিশের একজনই আমার সাথে খারাপ আচরণ করেছে, বাকি যতজন ওখানে উপস্থিত ছিলেন কেউ আমার সাথে একটা শব্দ খারাপ আচরণ করেনি। তোহা সিদ্দিকী তো বলছেন যে মমতা ব্যানার্জির কথা আপনাকে মানতে হবে, শুনতে হবে, নাহলে ফুরফুরার তরফ থেকে অন্য কোনো পীরজাদাকে বা কাউকে তিনি মানে ভাঙড়ে এবারের বিধানসভা নির্বাচনে লড়াই করতে পাঠাতে পারেন। যদি আমার চাওয়া এত কনফিডেন্স থাকেন যে কাউকে পাঠাবে, তার নামটা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করুক, তাকে এখন থেকে ভাঙনে পাঠিয়ে দিক, প্রচার তাকে করাক না। দেখুন, আমাদের একটা রাজনীতির দল আছে, না আমি মমতা ব্যানার্জির কথা শুনবো, না মোহাম্মদ সেলিম সাহেবের কথা শুনবো, না শুভেন্দু অধিকারী মহাশয়ের কথা শুনবো, না শুভঙ্কর বাবুর কথা শুনবো, যিনি কংগ্রেসের প্রেসিডেন্ট। আমাদের একটা নির্দিষ্ট রাজনীতিক দল আছে, আমাদের দলের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী, তার কথা শুনবো, আর আমাদের পার্টির যে গাইডলাইন আছে সেই মেনে আমি চলবো। জোট কি হবে, জোট করার চেষ্টা করবেন? আমরা 2026 সালে চেষ্টা করছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে, এই দুটো দলের বিরুদ্ধে যত গণতান্ত্রিক শক্তিগুলো আছে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলেরকে হারাবার চেষ্টা করব। সিপিএম কংগ্রেসের সঙ্গে তো লোকসভা নির্বাচনে হলো না, এক প্রকার শোনা যাচ্ছিল যে আইএসএফের জন্যই কংগ্রেস মানে চাইছিল না আইএসএফকে নিতে। না, কংগ্রেস চাইছিল না, আগামী দিনে তাদের শুভবুদ্ধির উদয় হবে, আশা করছি একসাথে লড়াই করব আমরা। লোকসভা নির্বাচনে হয়নি মানে এটা না যে বিধানসভা নির্বাচনে হবে না, আমরা সবসময় পজিটিভ। আপনাদের কি মানে ধর্মীয় দল মনে করে অনেকে? হ্যাঁ, ধর্মীয় দল একটা মনে করে। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে দিয়ে যদি রাজনীতি করলে ধর্মীয় দল হয়ে যায়, তাহলে কিছু বলার নেই। আমাদের বক্তব্য, আমাদের পার্টির গাইডলাইন, আমাদের পারফরমেন্স, আমার বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে আমি চ্যালেঞ্জ করছি, একটা জায়গায় দেখিয়ে বলুক এই বক্তব্যর দ্বারা এই দলটা নির্দিষ্ট একটা কোনো ধর্মের জন্য একটা জায়গায় দেখাক। আমি চ্যালেঞ্জ করছি, দেখাতে পারবে না। শুভেন্দু অধিকারী স্পষ্ট তিনি বলে দিয়েছেন যে হিন্দুদের বিধায়ক হিন্দুদের ভোটে জিতেছেন, হিন্দুদের ভোটে জিতবেনও, এবং মুসলিম বিধায়কদেরকে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলবেন জিতলে। কি বলবেন? এটা অনেক কথা আমি বারবার বলছি, কথাটা বলে বলে আমার মুখ থেকে থুতু শেষ হয়ে যাচ্ছে দুটোটে। যে দেখুন, এটার বিরুদ্ধে তো প্রশাসন কী ব্যবস্থা গ্রহণ করছে। শুভেন্দুবাবু যে চরম অসাম্প্রদায়িক চরম সাম্প্রদায়িক কথা বলেছেন, চরম অগণতান্ত্রিক কথা বলেছেন, অসংসদীয় কথা বলেছেন, এর বিরুদ্ধে তো মামলা হয়ে আজকতক্ষণ শুভেন্দুবাবুকে তো জিজ্ঞাসাবাদের জন্য তলব করা দরকার, তা না করে তাকে ছেড়ে রেখেছে। এতে তৃণমূল চাইছে এই ধরনের কথা বলুক, বিশৃঙ্খলা হোক, বিজেপি তৃণমূল ভোট ভাগ করে নেবে। হুমায়ুন কবিরও আবার পাল্টা বলছেন ঠুসে দেবো। দুটো বক্তব্যের আমি চরম বিরোধিতা অনেক আগে করে দিচ্ছি, হয়তো আপনি তখন এসে পৌঁছাতে পারেননি। আমি অনেক আগে থেকে এই দুটো বক্তব্যের বিরোধিতা করি। শুধু এটা নয়, যেভাবে হুমায়ুন কবির মুর্শিদাবাদে 30% 70% কেটে ভাগরিতে ফেলে দেবো, ওটারও আমি বিরোধিতা করেছি। অন্য কে করেছে আমি জানি না। আচ্ছা, এই দুজনের বিরুদ্ধেই কি আপনি কোনো রকম মানে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবেন? পুলিশ প্রশাসনে যাবেন? দেখুন, আমি আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, এবার আগামী দিনে দেখতে থাকুন কী পদক্ষেপ নিচ্ছে।